আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে লাইভে দেখা সিডব্লিউ ক্যাম্পাস কলিং কোর্সের এটা হচ্ছে আমার প্রথম লাইভ, ঠিক আছে? তো প্রথমে একটু জানাই রাখি, এটার কনসেপ্ট ক্লাস যেটা ছিল এটা অলরেডি কিন্তু পাবলিকলি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি কয়েকটা কনসেপ্ট দেওয়ার জন্য আর হচ্ছে গাইডলাইন রিলেটেড কিছু কথাবার্তা বলবো, প্লাস আমরা কিছু ম্যাথ সলভ করব এবং দেখবো আসলে কিভাবে ফ্রুটফুলভাবে আমাদের যে কোনো একটা কোশ্চেন বা চ্যাপ্টার আমরা সলভ করতে পারি। তুমি তো এখন কোশ্চেন ব্যাংক বাজারে অনেক পাবা, অনেকগুলাই সলভ করবা। এখন কোশ্চেন ব্যাংক ভাই সবাই সলভ করে। কোশ্চেন ব্যাংক তোমার যেই স্টুডেন্ট আছে কমসে কম 1 লক্ষ স্টুডেন্ট কোশ্চেন ব্যাংক সলভ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1000 চান্স পাবে তারা আসলে কিভাবে সলভ করতেছে বা কিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করার পরে তোমার জন্য ব্যাপারটা আসলে ফ্রুটফুল হবে এবং তুমি এটা একটা দীর্ঘ সময়টাকে কাজে লাগাতে পারবা। এই জিনিসটা কিন্তু আসলে একটা বুঝার ব্যাপার। তুমি একটা কোশ্চেন পাইছো, সলভ করছো, ডান, কোনো সমস্যা নাই, কিন্তু সেম কোশ্চেনটা যে তোমার পরীক্ষার হলে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার এই কোশ্চেন ব্যাংকটা সলভ করার প্রয়োজনীয়তা কি, এটা আমার বুঝতে হবে, বা কিভাবে করলে আসলে লাভ হবে, যে এই কোশ্চেনটা না এসে অন্য একটা কোশ্চেন আসলে আমি পারবো, মানে সেম জিনিসটা এই এফোর্টটা আমি কাজে লাগাবো। তো এই জিনিসগুলো হচ্ছে আজকে দেখবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখি কে কে আছে। অনেকেই আসলে যুক্ত হইছ। রাকিবুর রহমান, তারপরে হচ্ছে মাইশা বিনতে মুনিয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যারা আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর বেশি দেরি করবো না, আর আজকের লাইভটাও বেশিক্ষণ নিব না, জাস্ট একটু হালকা পাতলা আমরা একটু লেখাপড়া করব, একটু ধ্যান ধারণা একটু দেখবো কিভাবে হইতে পারে। প্লাস তোমরা এটা থেকে একটা আইডিয়া পেয়ে যাবা যে আমাদের এই যে সিডব্লিউ ক্যাম্পাস কলিং 25 যেটা আছে, যেটার কনসেপ্ট ক্লাসগুলো আসলে কিরকম হচ্ছে বা কোশ্চেন সলভিং কিভাবে করতেছি না, এই জিনিসগুলো তোমরা একটা ওভারঅল একটা ধারণা পাবা। ঠিক আছে, তো আমি আর বেশি লেট করব না, চলো আমরা আমাদের মূল লেখাপড়ার যাই। তো দেখো, প্রথমে একটা কোশ্চেন সলভ করি আমরা। হ্যাঁ, বলতেছে এ বি সি এর মান যথাক্রমে 12, 5, 13 এবং a প্লাস বি ইকুয়াল টু সি। এখানে একটা কিছু হওয়ার দরকার ছিল। এত হলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? এ ও বি কোনটা? তাহলে এ ও বি হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এই যে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। আমাদেরকে বলতেছে যেটার মানটা আসলে কত, মানে তাদের মধ্যবর্তী যে কোণের মানটা কত। তো এই টাইপের কোশ্চেনগুলো আসলে এই যে একটা 12, একটা 5, একটা 13, ঠিক আছে, 5, 12, 13, এই কোশ্চেনটা আসলে বুঝাই যায় যে এখানে 12 আর এই 5 এই দুটার যদি বর্গ করি, এটার বর্গ করব, এটারও বর্গ করব, করে দুটা যোগ করব, রুট ওভার করব, সমান সমান 13 হবে। মানে কি? পিথাগোরাস ত্রয়ী। তো তোমাকে যেটা করতে হবে, এই কোশ্চেনটা তুমি সলভ করছো, এখন তুমি কি করবে? এটা ম্যানুয়ালি সলভ করবা। ম্যানুয়ালি সলভ করতে গেলে অনেক সময় লাগে। পিথাগোরাস ত্রয়ী আমি দেখা মাত্রই আমাকে বুঝতে হবে যে এখানে কোনটা তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে পড়তেছে, বা ভূমি আর লম্ব কোনটা। এইটা আমার 12 হচ্ছে লম্ব হবে অথবা ভূমি হবে। তাহলে 12 যদি লম্ব হয় তাহলে ভূমি হবে 5, আর 12 যদি ভূমি হয় আমার লম্ব হবে 5, একটা একটা, আর অতিভুজ হলে 13, শেষ। তাহলে পিথাগোরাস ত্রয়ী যতগুলো আছে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি এখন দেখি পিথাগোরাস ত্রয়ী কোনগুলা, একটা একটা করে লিখি। প্রথমে হচ্ছে 3, 4, 5, ঠিক আছে। তারপরে হচ্ছে বি নাম্বার, এই 3, 4, 5 যত সরল গুণিতক পাবা সবগুলা পিথাগোরাস ত্রয়ী। যেমন 3 এর 3 দুগুণা 6 লিখলাম, 4 দুগুণা 8 লিখলাম, 5 দুগুণা 10 লিখলাম। তুমি যদি এখন 3 তিরিকা 9 লিখো, 3 তিরিকা 9, 4কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3, 4, 12, আর এদিকে আছে 5কে 3 দ্বারা গুণ করলে 15, ঠিক আছে। তো এরকম যতগুলা তুমি পাবা সবগুলাই দেখবে পিথাগোরাস ত্রয়ীর মধ্যেই পড়তেছে। আবার এইটা ছাড়াও এদেরকে ছাড়াও আরো আছে, যেমন মনে করো এই যে যেমন এটা 5, 12, 13, তারপরে আছে মনে করো 15, 20, 25। তো এরকম তুমি দেখবা যে পিথাগোরাস ত্রয়ী কতগুলো হয় খুব ধারের কাছে। যে এখান থেকে 3 থেকে শুরু করে যত ধারের কাছে পারো যাবা। এটাও কিন্তু এটার গুণিতক আকারে আসে, এটার 5 দ্বারা গুণ করলে কিন্তু এটাই পাবা। 5 দ্বারা যদি গুণ করো তাহলে কিন্তু এইটাই পাবা, ঠিক আছে। তো এরকম যতগুলা পিথাগোরাস ত্রয়ী আছে তুমি একটা জায়গায় লিখবে, এবং লিখার পর তুমি জাস্ট কয়েকবার জিনিসটা যদি দেখো তোমার কাছে ব্যাপারটা বোঝা গেল। এখন এইগুলার কোনোটার থেকে এক্সাক্ট এই নাম্বারগুলোও যদি না আসে, এখন এটা হচ্ছে আমার ডিউ 17, 18-তে আসা কোশ্চেন, এক্সাক্ট এই জিনিসটা না এসে যদি পিথাগোরাস ত্রয়ীর কোনো একটা কিছু আসে, তুমি সরাসরি বলতে পারবা যে তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা, যেমন এইখানের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, এই সংখ্যাটা হচ্ছে অতিভুজ, এটার এই সংখ্যাটা অতিভুজ, এই সংখ্যাটা অতিভুজ, এইটা অতিভুজ, এইটা অতিভুজ, ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে অতিভুজ বাদ দিলে অপর দুইটা 90 ডিগ্রি কোণে থাকবে, শেষ। তো এই একটা কোশ্চেন সলভ করলাম। এটা ট্রিক্সটা কি?
ব্যাপারটা বুঝলাম, বুঝার পর খাতা একটা জায়গায় নোট করলাম যে এই টাইপের কোশ্চেনের অর্থ হচ্ছে পিথাগোরাস ত্রয়ী আমাকে চিনতে হবে, চিনলে আমি ইজিলি উইদিন এ 5 সেকেন্ড তুমি এটা আনসার করতে পারবে। তাহলে এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে 90 ডিগ্রি। শেষ। এইভাবে হচ্ছে কোশ্চেন সলভ করতে হয়। এটা হচ্ছে কোশ্চেন সলভ করার নিয়ম, যে আসছে বসে বসে করছি, আনসার মিলাইছি, মিলছে, পরেরটায় গেছি, এই তুমি এইটার জন্য একবার করবা, এরপরে মনে করে এই যে এইটার জন্য একবার করলা, আবার আরেকটা কোশ্চেন এইটা আসলো, সেম ম্যাথ আবার করলা, আরেকটা কোশ্চেন এইটা আসলো, সেম ম্যাথ আবার করলা। পরীক্ষার হলে যে তুমি বসে বসে আবার করতেছো, ভাই পারবে, সবাই পারবে, কিন্তু কথা হচ্ছে কে কত দ্রুত পারবে। তুমি কখন দ্রুত পারবা? যখন তুমি তোমার খাতায় বেশি টাইম দিবা, একটা কোশ্চেন করবা, এটা সলভ করবা, করার পর দেখবা যে এটা যদি ঘুরায় আসে তখন আমি কি করব, এইটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এখন এইটা রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখন করতে পারো। বুঝতে পারছো? এখন যদি তোমাদের এটা রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা এখন চাইলে করতে পারো, আর না হলে আমি আবার পরবর্তীটাতে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলতেছে? দুটি ভেক্টর এ এবং বি, এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করি আমরা হচ্ছে তখন ডট গুণফল কাজে লাগে। তো ডট গুণফল কাজে লাগালে কি হবে? নিচে দেই, মানে এত কিছু লিখতে হবে না, এখন ট্রাই করবা এই টাইপের কোশ্চেন যখন কোনো শর্টকাট থাকবে না, যে অ্যাজ ইউজুয়াল, তখন করবা কি, যে মাথায় অর্ধেক করবা, খাতায় বাকি অর্ধেক করবা। মাথায় চাবা 4 লাইন লিখতে, খাতায় চাবা 2 লাইন লিখতে। কারণ তোমাকে যখন একটা প্রশ্নপত্র দেওয়া হবে, এই ধরো একটা প্রশ্নপত্র দিল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 10টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন এতটুকু জায়গা, তো তুমি কিন্তু চাইলে একটু সামান্য করে রাফ লেখার জন্য একটু সাইডে দিকে দিকে একটু জায়গা পাবা, স্পেস একবারে যে পাবা না তা না, প্রশ্নে একটু স্পেস পাবা। তো একটু স্পেসে তো তুমি আর ফুলটা করতে পারতেছো না, ফুলটার আনসার লিখতে পারতেছো, বাট সুযোগ নাই। তো তুমি যতটুক মাথায় আসলে হচ্ছে না অতটুক খাতায় করবা, বাদ বাকিটা মাথায় করতে হবে। তাহলে চলো, এই জিনিসটা আবার কি, এইটা ট্রিক্স শেখার মাধ্যমে হয় না, সবকিছুতে ট্রিক্স, সবকিছুতে শর্টকাট হয় না, কোনোটা আছে প্র্যাকটিস, যে কত বেশি প্র্যাকটিস করতেছি। এখন তুমি হুট করে, যে মনে করো অনেক বেশি ম্যাথ করে, তুমি কাউকে হুট করে জিজ্ঞেস করো ভাই √2 এর মান কত, বা 2√2 সমান কত হয়, কিন্তু ইজিলি বলতে পারবে। এর মানে কি, সে করতে করতে এটা অভ্যাস হয়েছে, এটা করতে করতে অভ্যাস করতে হবে। আমি যদি তোমার এখন জিজ্ঞেস করি 5/7 সমান সমান কত, অনেকে হয়তো বলতে পারবো না, কিন্তু 5/7 যদি আমি বলি অ্যাপ্রক্সিমেটলি তো বলতে পারবো না, বাট মোটামুটি, মানে এক্সাক্ট না বলতে অ্যাপ্রক্সিমেটলি 7, 14 প্রায় 0.7 এর আশপাশে একটা মান আসবে। এটা তো তোমার করতে করতে অভ্যাস করতে হবে, এটা প্র্যাকটিসের বিষয়। তাহলে এখন দেখি কতটুকু আসলে খাতায় করা যায়, কতটুকু মাথায় করা যায়, এই ব্যাপারটা একটু দেখি। উপরে দুটো যদি ডট গুণ দেই, 3 5 15 আর মাইনাস উপরে থাকতেছে কি 3 5 15, তারপরে হচ্ছে -3 আর এটা হচ্ছে 0, তাহলে উপরে শুধু থাকতেছে 15, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে 3√3, উপরে থাকতেছে 5√5, 3 5 15, 15 ইন্টু 2 মানে হচ্ছে 30। তাহলে হাফ থাকতেছে, হাফ মানে কত, cos হাফ কত ডিগ্রিতে হয়, 60 ডিগ্রিতে হয়। 60 ডিগ্রি কোথায় আছে, এখানে আছে না। আমি জাস্ট এতটুক করলাম, যে গুণ করার পর আমি দেখতেছি কতটুক হয়। এখন তো কেউ বলতে পারে ভাই এটা তো ইজিলি বলতে পারবো না, তোমাকে প্রথমে এই ম্যাথটা আসলে করছি কিভাবে, সূত্র ছিল আসলে এইটা, যে cos θ = আরো শর্টে লিখি, যে θ = cos ইনভার্স, নিচে থাকবে হচ্ছে a, তারপরে হচ্ছে ভেক্টর b, এই দুটার মডুলাস, আর একটা হচ্ছে a ডট b। ঠিক আছে? তো এই দুইটা ডট গুণ করলে হচ্ছে 15, এটা আমার এখানে দেখে দেখে করতে হয়েছে। আবার a এর মডুলাস করলে শুধুমাত্র a এর মান হচ্ছিল কত, a এর মান হচ্ছে 3√2। ঠিক আছে? 5 এর b এর মান কত, b এর মান হচ্ছে 5√2। আবার এই দুইটা √2 গুণ করলে হয় 2, আর 5 আর 3 গুণ করলে হয় 15, তাহলে 15 × 2 সমান হচ্ছে 30। সো এই সবটা কিন্তু করছি জাস্ট করে অল্প একটু বসায় তারপরে বলে ফেলছি। তো এইটা হচ্ছে যে এই যে অংশটুকু যেটা তোমাকে মাথায় করতে হবে, ঠিক আছে, তোমাকে দেখে দেখে করতে হবে, এইটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এখানে তুমি সবাই শর্টকাট সবখানে খুঁজলে হয় না। ঠিক আছে? সব আচ্ছা, অ্যাডমিশনের প্রশ্নের সাথে চোখে চোখে কথা হবে। হ্যাঁ, চোখে চোখে কথা হইতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তাহলে এখন আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। প্রতিটা দেখো, একটাতে আমি কি করলাম, এইটাতে আমি যখন করছি, করার পর অ্যানালাইসিস করছি যে পিথাগোরাস ত্রয়ী কোনটা। পরেরটায় যখন গেছি বুঝছি এটাতে অ্যানালাইসিস করে লাভ নাই। এই টাইপের অনেক যত কোশ্চেনই আসুক তোমাকে করতে হবে, এইটাতে হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, একটা হইছে আমার অ্যানালাইসিস করলাম, একটাতে প্র্যাকটিস করলাম। দেখি নেক্সটে কি কোশ্চেন আসে। পি কিউ ভেক্টরদের উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর কোনটি হবে? আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসছে, এটা ইচ্ছা করে দেওয়া, এটা আমি করবো না।
এটা করার জন্য দেইনি, এটা আমরা যে কেউ করতে পারবো। এটা কিভাবে করতে পারবো? এটা প্রথমে পি আর কিউ গুণ করব। পি আর কিউ যখন ক্রস গুণ করব, ঠিক আছে, ভেক্টর গুণ বলো বা ক্রস গুণ বলো, ক্রস গুণ যখন করবা তখন তুমি আরেকটা ভেক্টর পাবা। ওই ভেক্টরটা মনে করো আরেকটা ভেক্টর পাইলাম যে পি ক্রস কিউ করলে তুমি মনে করো আর ভেক্টর পাইছো। আর ভেক্টরটা কিন্তু পি কিউ উভয়ের উপর লম্ব। এই আর এর একক ভেক্টর তুমি যদি নির্ণয় করো এটাই হবে আনসার। কিন্তু তোমাকে প্রথমে ক্রস গুণ করতে হবে, তারপর আর পাবা, আর এর আবার একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হবে? আর এর মান দ্বারা আর কে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আর এর মান দ্বারা যদি আর কে যদি ভাগ যদি করি, এই ফুল প্রসেসটা করতে আমার অনেকক্ষণ সময় যাবে। এই টাইপের কোশ্চেনগুলোর জন্য কি করব? এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে ক্রস গুণ তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, 1 আর 2 এটা মার্ক করে রাখবা যে আমি পারবো কিন্তু সময় লাগবে। এইটার জন্য মার্ক করে রাখবা একটা পেন্সিল দিয়ে, পরীক্ষার হলে গেছো পেন্সিল দিয়ে মার্ক করবা। করার পর সবগুলা কোশ্চেন তুমি পারো, যেগুলো একদম 100% শিওর পারো ওগুলা তো আগে দাগাবা, যেগুলা পারো না ওগুলা তো বাদ, আর যেটা পারবা কিন্তু সময় লাগবে ওইটাতে তখন এসে ঢুকবা। এটাতেও কিন্তু গেস করা যায় আনসার কিন্তু এইটা অথবা এইটা হবে। যারা দেখতেছো কেউ একজন আনসার দাও, বাট এটা কিন্তু উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে আনসার এইটা অথবা এইটা হওয়ার পসিবিলিটি আছে। ওইটা সমস্যা নাই, ওইটা তুমি যখন ক্রস গুণ করার পরে এই এতটুকু জায়গায় এসে বুঝতে পারবা, পরে আর ওই মডুলাস কিছু করতে হবে না। বাট একটু দেখার পরে মেইন যে এইখানে যে ট্রিক্সটা, মানে পরীক্ষার খাতায় কিন্তু তোমার টাইম নষ্ট করার জন্য কিছু কোশ্চেন দেয়, এটা হচ্ছে ওদের মধ্যে একজন, বুঝতে পারছো? ও হচ্ছে টাইম নষ্ট করার জন্য আসছে, তো ওকে রাখতে হবে সবার শেষে। আচ্ছা, কেমিস্ট্রি পড়তেছিলাম, হ্যাঁ অবশ্যই। সামিহা ফাইরোজ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পড়তেছি না, হ্যাঁ পড়ো, কিন্তু সবসময় যখন পড়বা, হ্যাঁ এই যে লাইভগুলা কিন্তু ইউটিউবে পাবলিকলি দেওয়া থাকবে। সবসময় যে শুধু পড়ার সময় আমার লাইভ দেখতে হবে এমনটা না। 9টা বাজে, এটা একটা খুব পিক আওয়ার, এই আওয়ারে আসলে স্টুডেন্ট লেখাপড়া করে, স্বাভাবিক। কিন্তু তুমি যেই কাজটা করতে পারো, সন্ধ্যা থেকে পড়ছি, এখন একটু মোবাইলে অন্য কিছু না দেখে তুমি জাস্ট লাইভে, কারণ আমি লাইভে তোমার শিখাইতে আসিনি, তোমরা অলরেডি সবকিছু জানো। এই টাইমটাতে তুমি কোনো জায়গায় যাবা, একটা নতুন কিছু শিখবা, এটা হয় না। এই মুহূর্তে নতুন কিছু শিখার দরকার নাই, যা জানছো এখন ওগুলার উপরে জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করো। এতদিন যা আমি ম্যাথ করছি সেম ম্যাথ, আগে আমি ক্যালকুলেটর ইউজ করতাম, এখন ক্যালকুলেটর ছাড়া করব। আগে 4 লাইনে করতাম, এখন 1 লাইনে করব। কিভাবে করবো এটা তোমার আবিষ্কার করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে স্পিড বাড়াইতে হবে। আচ্ছা, তারপরটাই যে 3টি ভেক্টর এবিসি যাদের মান যথাক্রমে 4, 3, 5 যোগ করলে 0 হয়, অর্থাৎ a প্লাস বি সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এর মান কত? এই ম্যাথটা করতে গেলে কি করতে হবে জানো? এই ম্যাথের প্রথম কথা ইজিলি বোঝা যাচ্ছে। 4, 3, 5 কি ছিল? পিথাগোরাস ত্রয়ী। এর মানে পিথাগোরাস ত্রয়ী, এবং যখন 3টা ভেক্টর যোগ করলে 0 হয় তখন তার একটা ত্রিভুজ গঠন করে, এবং ভেক্টর 3টা একই ক্রমে থাকে। যখন 4টা ভেক্টর যোগ করলে 0 হয় তখন ওই 4টা ভেক্টর একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজ সৃষ্টি করে, এবং ভেক্টর ত্রয় বা ভেক্টরগুলো একই ক্রমে থাকে। এই ব্যাপারটা একটু আইগা দেখাই দিই। মনে করো 3টার ব্যাপারে যখন বলতেছি, একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, আর একটা ভেক্টর এদিকে আছে, এই জন্য এই 3জন তুমি যখন যোগ করবা, যোগ করলে এটার ফল 0 হবে। এই সেম জিনিসটাই এখানে হয়েছে। এখানে এ মনে করো 4, এটা মনে করো 3, আর এটা মনে করো 5। তারা একটা কি গঠন করছে? ত্রিভুজ গঠন করছে, ঠিক আছে? তারা একটা ত্রিভুজ গঠন করছে। আর পরে যে কথাটা বলছি যে 4টা ভেক্টর, 5টা ভেক্টর, 6টা ভেক্টর, তারা যদি প্রত্যেকের যোগফল যদি লাস্টে 0 আসে, তার অর্থ হচ্ছে তারা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ সৃষ্টি করতেছে, এবং প্রত্যেকে একই ক্রমে অবস্থান করতেছে। এটা হচ্ছে জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম তোমাকে। মনে করো এই যে একটা বাহু, এই একটা বাহু, এবং এই যে দেখো আমি কিন্তু দিক কিন্তু নির্দেশ করতেছি, ভেক্টর প্রতিটা কিন্তু দিক নির্দেশ করতেছি। এই যে এখন ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে কি হলো? এখন তুমি যদি এই 4টাকে যদি যোগ করো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কি পাবা জানো? 0 পাবা। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন পাইছি। আচ্ছা, এবার এটা সলভ করি। এখানে 4, 3, 5 এরা যদি এখন যোগ করতেছি, এই 3জনকে যোগ করলে 0 পাচ্ছি, এর মানে তারা একটা ত্রিভুজ গঠন করতেছে, এবং এটা একটা বিশেষ ত্রিভুজ। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণের এইটা আর এইটা সমকোণে অবস্থান করতেছে। এই দুইজন হচ্ছে এ আর বি। এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এ আর বি ভেক্টর যখন তারা সমকোণে অবস্থান করতেছে, তাদের তুমি যখন ক্রস করবা, ক্রস গুণফল যখন নির্ণয় করবা, কি পাবা জানো? তুমি এই দুজনের ক্রস গুণফল করলে এই দুইজনের সাথে লম্ব দিকে, মানে এদিক থেকে এদিকে
বোর্ডের দিক থেকে তোমাদের দিকে একটা ভেক্টর পাবা। এখন এটা বোর্ডের দিক থেকে তোমাদের দিকে হইতে পারে, আবার তোমার দিক থেকে বোর্ডের দিকে হইতে পারে, কিন্তু মোদ্দা কথা যেটা মানে আসল যে কথাটা জিস্ট কথাটা হচ্ছে যে ভেক্টরটা তুমি পাবা যে এ আর বি এর যে গুণ করার ফলে এটা একটা লম্ব ভেক্টর পাবা এই তলের উপর। এই তলের উপর লম্ব ভেক্টর পাওয়ার অর্থ কি, এই ভেক্টরটা এই রেজাল্টেন্ট ভেক্টরটা মানে তোর এখানটা আর ভেক্টর পাইলা, এই আর সবার সাথেই লম্ব, খেয়াল রেখো সবার সাথে লম্ব, সবার সাথে যখন লম্ব অবভিয়াসলি সি এর সাথেও লম্ব, তাহলে দুইটা ভেক্টর যখন গুণ করতেছো আর তারা যখন একে অপরের সাথে লম্ব অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং তাদের ক্রস গুণফল করতেছো, সরাসরি গুণ করলেই পারো, তাহলে এ আর বি গুণ করো, এ ছিল 4 বি ছিল 3 এবং তারা 90 ডিগ্রি কোণ অবস্থান করতেছে, গুণ করলে পাবো 12। আবার এই 12 যেটা পাইছি আর এর মান এটা সি এর সাথেও লম্বভাবে আছে, তাহলে দুটো সরাসরি যদি গুণ করি সি এর মান কত ছিল, সি এর মান ছিল 5, 5 × 12 সমান সমান কি পাইতেছি 60। এটা ইমাজিনেশন করলে বা বুঝতে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে ভালোভাবে, এই টাইপের এখানে তুমি ট্রিক্স খাটাইতে পারবে না, বাট এটা হচ্ছে তোমার ইমাজিনেশন করতে হবে খুব। যখনই পড়তেছি যেমন এই জায়গাটুকু ট্রিক্স খাটাই বুঝে গেছি যে এটা আসলে কিরকম টাইপের ত্রিভুজ ছিল, এটা আমি ট্রিক্স খাটাই বুঝতে পারছি। আর তারপরে হচ্ছে এই দুইটারে গুণ করলে কি পাবো এবং এটা সি এর সাথে কিভাবে অবস্থান করবে এটা কিন্তু আমি জাস্ট ইমাজিনেশন করে বলে দিতে পারতেছি যে আচ্ছা এরকম থিওরি পড়ছি তাহলে এটা এমন দেখতে হয়। মানে এখন যদি এরকম একটা খাতা নিতে পারতাম, খাতা নিলে ওই ত্রিভুজটা আঁকলে খাতার উপর বরাবর এরকম সুন্দর একটা লম্ব থাকতো। কোন লম্ব, এই যে এই দুইটা গুণ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবেন, রেজাল্টেন্ট ভেক্টরটা এই বরাবর লম্ব বরাবর থাকতো। তো এটার সাথে সি অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে, তাহলে কি তুমি এ বি সাইন থিটা করো, তো সাইন 90 ডিগ্রি মানে 1 যাচ্ছে কা, তাহলে আমার এ আর বি সরাসরি গুণ করলেই হচ্ছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা ওকে, ঢাবের ফিজিক্স থেকে তাকে পাওয়া কাকে পাওয়া সহজ, আমিও তো আসলে বুঝি নাই কারে পাওয়া সহজ, আসলে কি সহজ? ক্যামেরার পিছনে যারা আছে ওরাই না বলতে পারবে আসলে পাওয়া সহজ কি সহজ না। আচ্ছা, দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধি কত হবে। এটা সুন্দর একটা শর্টকাট আছে, এইগুলা হচ্ছে আসলে শর্টকাটের ব্যাপার স্যাপার, খুব সুন্দর শর্টকাট আছে। তো এইভাবেও নির্ণয় করতে পারো কণার উপর ক্রিয়া করলে লব্ধি কত জানতে চাইছে, তাই না? আচ্ছা, এটা ম্যানুয়ালিও করা যায়, শর্টকাটেও করা যায়। আবার এই যে বলছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ ক্রিয়া যদি করে তাহলে তাদের কিসের মান হবে কত, লব্ধির মান কত হবে। 90 ডিগ্রি না বলে আদার্স কোনো কোণেও বলতে পারতো, থিটা কোণেও বলতে পারতো, তখন কি হইতো? আচ্ছা, আগে ট্রিক্সটা অ্যাপ্লাই করি। যখন শুধুমাত্র 90 ডিগ্রির জন্য হয়, এটার স্কোয়ার করো, 14 এর স্কোয়ার করলে 196 যোগ এটার স্কোয়ার করো 4 ডিভাইডেড বাই 2 সবটা রুট ওভার করো। 196 4 হয় 200, 200 2 দ্বারা ভাগ করলে হয় 100, 100 রুট ওভার করলে হয় 10, আনসার 10। এটা ছিল শর্টকাট। এটা ছিল শর্টকাট। আচ্ছা, এবার আসি শর্টকাট ছাড়াও কিন্তু করা যায়। কিভাবে করবা জানো? যদি 90 ডিগ্রি না বলে যে কোনো কোণে যখন নির্ণয় করতে বলতো তখন তোমার এই যে ওই যে দুটি বলের লব্ধি, দুইটা বল নির্ণয় করতে হইতো। দুইটা বল নির্ণয় করা একদম ইজি ব্যাপার। 14 আর 2 যোগ করো 16, 16 অর্ধেক করলে হয় 8, 14 আর 2 এর অন্তর বের করো 12, 12 অর্ধেক করলে হয় 6, তাহলে একটা 8 একটা 6, দুইটা যখন লম্ব অবস্থান করতেছে আর একটা 10 হবে। এটাও আবার পিথাগোরাস ত্রয়ী, ওইভাবেও করতে পারো। এখন 90 ডিগ্রিতে এই দুজন অবস্থান করলে পিথাগোরাস ত্রয়ী অনুসারে আমার সুন্দর 10 আসতেছে। 90 ডিগ্রিতে না করে এখন যদি 120এও আসে তাহলে তুমি ইজিলি পারবা। তখন হচ্ছে আমি ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এই আলফার মানে তো তোমার দেওয়া আছে, এখানে আলফার মান 90 ডিগ্রি, তখন তোমাকে 120 দিল, 135 দিল, 53 54 যা ইচ্ছা দিল। এরকম যদি 19 দিয়ে অন্য কিছু দেয় তখন কিন্তু তোমাকে এটার কি করতে হবে, ভেক্টর দুইটার মান আগে নির্ণয় করে নিতে হবে। এই যে দেখো কোয়েশ্চেন আমাকে বলছে একরকম, প্রথমে শর্টকাট অ্যাপ্লাই করলাম, করার পর আবার চিন্তা করছি যে এই কোয়েশ্চেনটা এইভাবে নয় সাথে একটু ঘুরে আসতে পারতো, এখানে 90 না বলে অন্য একটা মানও
বলতে পারতো, তখন কি করতাম? সো এই যে এটা হচ্ছে একটা কোশ্চেন সলভ করছি, করার পর এই কোশ্চেনটার কত রকম হইতে পারে এটা তোমারে বুঝতে হবে। এটা হচ্ছে আরেকটা মানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার আরেকটা মেথড। সব শুধু কোশ্চেন যে পারছি হইছে গেছি গা তাহলে হবে না, যে আচ্ছা ঠিক আছে এটা হইছে উত্তর মিলছে পরেরটা গেলাম, না, এরকম করা যাবে না। আচ্ছা ভাই আবার সহমত জানাইছে কিসে একটু দেখে নি। হ্যাঁ, ঢাবির ফিজিক্স, আচ্ছা এটা কে লিখলেন? হ্যাঁ, ঢাবির ফিজিক্স থেকে তাকে পাওয়া সহজ, এটা জানাইছে আমাদের সাহিব ভাই বলতেছে যেটা নাকি সহমত। দেখা যাক 2-3 বছর পর সহমত থাকে কিনা। আচ্ছা ওকে, এবার নেক্সট এরটাই আসি। হ্যাঁ, এবার কি বলছে, একটি নৌকার বেগ এত কিলোমিটার, স্রোতের বেগ 2 কিলোমিটার হলে নদীর ঠিক অপর পারে নৌকা পৌঁছালে লব্ধি বেগ কত? আচ্ছা, এটাতে লব্ধি বেগ জানতে চাইছে। আরেকটা জিনিস আমার জানতে চাইতে পারতো যে কত ডিগ্রি কোণে রওনা হইতে হবে, মানে এই টাইপের কোশ্চেনের একটা কমন একটা জিনিস আছে যে কত ডিগ্রি কোণে রওনা হইতে হবে। তো এটা ইজিলি বুঝা যাইতেছে, এটা 4 এটা 2 এর মানে 120 ডিগ্রি কোণে রওনা হইলেই কিন্তু হইতো, 120-এ রওনা হইলেই কিন্তু কাজ হয়ে যাইতো। ঠিক আছে, তাহলে আর কি করার, চলো ম্যাথ করে ফেলি। আমার কি বলছে, অপর পারে নৌকা পৌঁছালে লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ কত হবে চলো নির্ণয় করি। লব্ধি বেগ অপর পারে পৌঁছাইতে গেলে লব্ধি বেগ এটা হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভি কত? এটা হচ্ছে ভি। ইউ কত? ইউ হচ্ছে এটা। আমি অলওয়েজ বলি যে আমি যখন ম্যাথ করি, তোমরা আমার একাডেমিক দেখাও, অ্যাডমিশন দেখাও, যে কোনো লাইভ ইয়াতে দেখো, আমি সব সময় নৌকার বেগ, সাঁতারুর বেগ, মাঝির বেগ ভি ধরি, স্রোতের বেগ ইউ ধরি। আমি সবসময় একটা জিনিস কমন রেখা করি, এবং এটা হচ্ছে আমি একবার নিজে যখন করতাম তখন থেকে। তাইলে পরীক্ষার হলেই যে কোনটাকে কি ধরে ম্যাথ করব, কিভাবে সূত্র প্রতিস্থাপন করবো, এত চিন্তা লাগে না আমার, আগের থেকে ফিক্সড করা কোনটাকে কি ধরবো না দেবো। তাহলে 4 4 16 মাইনাস 2 2 গুণা 4 √12, √12 মানে কি 4 × 3 দ্যাটস মিন 2√3। আনসার 2√3। শেষ। এখন ঘটনা হয়েছে কি বুঝলাম কি করলাম, তোমরা বুঝছো কিনা, তোমরা বুঝতে পারছো কিনা? দেখো এখন হচ্ছে তোমাদেরকে বোঝানোর পালা যে এখানে আসলে আমি ঘটনাটা কি ঘটছে আর আমি কি করছি। আসো এই জিনিসটা একটু দেখি। 4 আছে 2 আছে। আচ্ছা আমাকে বলছে আমি একটা কাজ করি, আমি নতুন একটা পেজ নিই। ঠিক আছে, দেখো এই বরাবর হচ্ছে আমার স্রোতের বেগ ছিল। স্রোতের বেগ কত ছিল? এটা হচ্ছে আমার স্রোতের বেগ, ইউ সমান 2। আর এইটা ছিল হচ্ছে কি জানি নৌকার বেগ বা মাঝির বেগ, যে কোনো একটা হইলেই হইল। নৌকার বেগ ভি সমান হচ্ছে 4। আমাকে বলছে ঠিক অপর পারে পৌঁছাইতে হবে। অপর পারে পৌঁছানোর অর্থ কি, যে ঠিক এই বরাবর রওনা হইতে হবে। আচ্ছা, এবং এটাকে আমরা সবসময় ডব্লিউ ধরি, এটা হচ্ছে লব্ধি বেগ ধরা হয়। এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে ডব্লিউ। একটা জিনিস খেয়াল করো তো, এটা যেমন আছে এমন থাক, এটা যেমন আছে এমন থাক। এইটাকে, এই বাহুটাকে যদি এখান থেকে প্রতিস্থাপন করে যদি এইখানে যদি নিয়ে আসতাম, যদিও চিত্রটা একুরেট না, বাট চিত্রটা যদি একুরেটলি যদি আঁকি অনেকটা এমন হবে। ঠিক আছে, অনেকটা এমন হবে। এটা একটু কমাই দিই, তাহলে ব্যাপারটা সুন্দর দেখায়। এই যে এই দেখো তো, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। কি গঠন করছে বলতো? সমকোণী ত্রিভুজ গঠন করছে। এর মানে সমকোণী যে ত্রিভুজ যেটা গঠন করছে, এর মধ্যে এইটা ছিল আমার ভি। ঠিক আছে, এই ভিটা ছিল কি অতিভুজ, আর এই ডব্লিউটা ছিল আমার লম্ব। তাহলে তোমাকে যখন অতিভুজ দেওয়া থাকে, তোমাকে যখন ভূমি দেওয়া থাকে, তখন তুমি লম্ব কিভাবে বের করো? তা আমরা ইজিলি পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখতে পারি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, বা শুধুমাত্র ডব্লিউ স্কয়ার সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা শুধু ডব্লিউ সমান √ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো এখন এইটা বুঝলাম কেমনে, যে নৌকা যে আমার এই বরাবর রওনা হয়েছে, ওই যে দেখছি 4 আর 2 বুঝে ফেলছি 120 ডিগ্রি কোণ, মানে এই যে কোণটা ছিল এই কোণটা 120 ডিগ্রি কোণ। বা এটা না বুঝলেও চলে, বরাবর এদিকে রওনার দেওয়ার মানে এই পারে পৌঁছানোর জন্য আমার এদিকে রওনা হইতেই হয়, এটা আমরা সবাই জানি। তো তুমি যখন জানো, তোমাকে জাস্ট চিত্রটা বুঝতে হবে যে একটাই দিকে আর একটা হচ্ছে লম্ব বরাবর। ইজিলি এটা একটা
সমকোণী ত্রিভুজ গঠন করে। সমকোণী ত্রিভুজ গঠন করলে এবার তুমি যারা ডিনোট করো ইজিলি তুমি সূত্রটাই পাবা। এটা হচ্ছে চিত্র থেকে বোঝা। সেম জিনিসটা কিন্তু কখনো এরকম খাটবে না যে একটা নৌকা এদিকে রওনা হয়েছে, একজন মাঝি এই বরাবর রওনা হয়েছে, তারপরে তার লব্ধি বেগ তাহলে কোন বরাবর হবে বলো তো? ইজিলি বলা যায় লব্ধি বেগ কিন্তু তাহলে এই দিকে হবে। এইটা দ্বারা তুমি একটা ত্রিভুজ গঠন করতে পারবা, এটা সত্য। কিন্তু এটা দ্বারা তুমি পিথাগোরাসের যে ত্রয়ী এবং এইটা অ্যাপ্লাই করার মাধ্যমে যে তুমি যে এইভাবে যে ম্যাথটা যে করবা এটা কিন্তু হবে না। তোমাকে প্রশ্ন দেখার পর বুঝতে হবে। আর আমাকে যদি প্রশ্ন করতো কত ডিগ্রি কোণে রওনা দিছে, ওইটাও কিন্তু আমি ইজিলি বলতে পারতাম, যেটা 120 ডিগ্রি কোণে রওনা দিছে। তোমরা এখন ম্যাথটা করে দেখো যে কত ডিগ্রি কোণে এখন রওনা দিলে সে ঠিক অপোজিট যে বিন্দু ছিল বা অপর পারে ছিল পৌঁছাবে, এটা 120 ডিগ্রি বেরোবে, ইজিলি বলা যায়। হ্যাঁ, তো এই জায়গাতে তোমাকে দেখতে হবে যে ম্যাথটা আসলে কিভাবে করতে পারবো, শর্টকাটটা কি, আর এটা দ্বারা আর কি কোশ্চেন আসতে পারে। বুঝা গেছে? অনেকগুলা পড়ায় ফেলছি, অনেকগুলা শর্ট, অনেক কিছু দেখায় ফেলছি। মোটামুটি আমার তো মনে হইতেছে লাইভ এখনই শেষ হয়ে যাবে। অনেক গাইডলাইনও দিয়ে ফেলছি, মানে তুমি জাস্ট এই কতক্ষণ একটু মনোযোগ দিয়ে যদি কথা শোনো দেখবে এর মধ্যে অনেকগুলা গাইডলাইন দেওয়া কিন্তু অলরেডি শেষ। ঠিক আছে? তো আজকে আমরা বলছি কি, আজকে আমরা টাইম যথেষ্ট পরিমাণ ইউটিলাইজ করব। যত কম সময় যত বেশি আসলে বোঝা যায় বা শিখা যায়। আজকে আমি শিখাইতে আসি নাই, কিভাবে শিখতে হয় ওইটা শিখাইতে আসছি। বুঝতে পারছো? আজকে শিখাইতে আসিনি। এটা একটা বিখ্যাত একটা মুভির ডায়লগ কিন্তু, হ্যাঁ মনে পড়ে কি ডায়লগটা? আমি তো কপি পেস্ট মারছি ডায়লগটা, একটু মনে করে দেখো। আচ্ছা, মোটামুটি আমাদের লাস্টের দিকের কোশ্চেন এসে পড়ছে। এই যে, তো লাস্টের দিকের কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন। বলছে উলম্ব ভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে বৃষ্টি, উলম্ব ভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, একটি গাড়ির বেগ ভি কত হলে এর সামনের কাজ ভিজবে? যারা উপস্থিত আছো কেউ কি আনসার করতে পারবা যে ব্যাগ আসলে কত হইলে একটা গাড়ির কাজ ভিজবে? যেখানে বৃষ্টির ব্যাগ কিন্তু অলরেডি দেওয়া। বৃষ্টির ব্যাগ কত? এই যে দেখো খুব সুন্দরভাবে বৃষ্টির ব্যাগ দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কত হইতে পারে চিন্তা করে একটু বলতে হবে। সামনের কাজের কথা বলছে, তাই না? তোমরা কি খেয়াল করছো কখনো তোমরা এতদিন যাবত একাডেমিতে যতগুলা ম্যাথ করতা সবগুলা কিরকম ছিল? এই জিনিসগুলা কিন্তু খেয়াল করতে হয় যে ম্যাথ যে করতেছি কখন কি দিচ্ছে। তোমাদের যে ম্যাথগুলা থাকে এই ম্যাথের দুইটা বৈশিষ্ট্য, একাডেমিকে আমরা যে ম্যাথগুলা করি ম্যাথগুলার দুইটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 1, আমাদেরকে সবসময় পিছনের গ্লাস পড়ানো হয়, যে পিছনের কাজ ভিজবে কিনা, পিছনের কাজ নিয়ে পড়ানো হয়। আর নাম্বার 2, কাছের কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে না, যে কাজটা দেওয়া থাকবে এটার কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে না। এটার অর্থ হচ্ছে কাজটা একদম খাড়া আছে, আনুভূমিকের সাথে লম্ব, মানে কাজ সবসময় ভূমির সাথে অনুভূমিকের সাথে লম্ব, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি থাকে। যে মনে করো এরকম একটা বাসের মতো হিসাব করে আর কি, যে বাস গাড়ি দেখছো না, আমি একটা সুন্দর করে আঁকি নাই, এটা মনে করো ফ্রন্ট পাশ। কিভাবে বুঝাবো ফ্রন্ট? আচ্ছা ধরে নাও এটাই হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো সবসময় ধরে নেওয়া হয় গ্লাস এইভাবে থাকে, সামনের এবং পিছনের যে গ্লাসটা আসলে সবসময় এইভাবে থাকে, খাড়া থাকে, মানে বাস যেরকম থাকে আর কি। তো বাসের কথা চিন্তা করবা সবসময়। কোথাও কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের কলেজ অ্যাডমিশন না, কলেজ টেস্টে, প্রি টেস্টে তখন প্রাইভেট কার দেওয়া হয়। তো প্রাইভেট কারের কথা বলে তখন আবার গ্লাস আবার এরকম হয়ে যায়, তখন আবার গ্লাস আনুভূমিকের সাথে একটা কোণ সৃষ্টি করে, তখন একটু আমাদের জন্য টাফ হয়। বাট অ্যাজ ইউজুয়াল এই যেগুলাতে যখন কিছু বলা থাকে না তখন হচ্ছে এই দুইটা। তো এইখানে কি বলছে? এখানে কিন্তু গাড়ির পিছনের কাজ বলে নাই, বলছে সামনের কাজ। বৃষ্টি যেভাবেই পড়ুক, ঠিক আছে, মানে বৃষ্টি যেভাবে পড়ুক বললেও আসলে ভুল হয়। বৃষ্টি যখন খাড়া পড়বে তখন মানে গাড়ি যত স্লোই চলুক, যদি শুধু লেখা থাকে যে গাড়ি চলতেছে তাইলেই সামনের কাজ ভিজবে, ঘটনা খতম। মানে এখানে কোনো কিছু আমার হিসাব নিকাশ করা লাগবে না। আমার বলতেছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে নাম্বার 1, আর গাড়িটা চলতেছে, সামনের কাজ কত ব্যাগে, যে কোনো ব্যাগেই যাও সামনের গ্লাস ভিজবে, ডেফিনেটলি ভিজবে। হিসাব করতে হবে আমার পিছনের কাজ ভিজবে কি ভিজবে না। আমরা কিন্তু হিসাব করি পিছনের কাজ নিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, তবে এই টাইপের অনেক কঠিন ভাবেও কিন্তু দেওয়া যায়। আমি হচ্ছে আমার কনসেপ্ট ক্লাসে এটা নিয়ে অনেক কিছু বলছি, অনেক কিছু দেখাইছি, এবং এটা কতভাবে পেঁচাইতে পারে আমি জাস্ট এই কনসেপ্টটা তোমাকে একটু দেই। মনে করো প্রশ্নকর্তার মনে ধরলো
উনি এরকম একটা প্রথম একটা ভূমি নিল, তারপর ওনার মনে হইলো যে না, ভূমিতে সবসময় ওরা লেখাপড়া করে, এরকম একটা অ্যাঙ্গেল নেই যে এটার ধার দেয়া একটা গাড়ি নামতেছে, মনে চাইলো দিল। আচ্ছা, তারপর ওনার মনে হইলো যে গাড়িটা দেখতে আসলে অনেকটা এরকম হোক, তাইলে ব্যাপারটা মনে হয় ভালো হয়, গাড়িটা এরকম হোক। আচ্ছা, তাইলে কি হয়েছে ঘটনাটা, এই গাড়ির কিন্তু গ্লাসের একটা কোণ আছে, এবার কিন্তু গাড়ির গ্লাসের একটা কোণ আছে, মনে করো উনি কোণটা দিয়ে দিল যে উনি θ1 বলে কোণের একটা মান দিল। তারপর ওনার মনে হইলো যে বাতাস এদিক যাচ্ছে, বাতাসের একটা বেগ দিল। তারপর ওনার মনে হইলো যে বৃষ্টি নিচে পড়তেছে। এখন যদি তোমাকে বলে যে বৃষ্টি সামনের গ্লাস ভিজবে কি ভিজবে না, পিছনের গ্লাস ভিজবে কি ভিজবে না, এই থিটার মানটাও দেওয়া, আবার মনে করো এটাও একটা থিটা, এটা মনে করো θ2, এটার মানও দেওয়া। এখন তোমাকে বলতে পারতে হবে, সো এই যে একটা কমপ্লেক্স অ্যানালাইসিস, সর্বোচ্চ তুমি এই অ্যানালাইসিসটা যদি করতে পারো তাইলেই দেখবা তোমার ম্যাথ হয়ে গেছে। তো এই ম্যাথটা করার একটা আমি জাস্ট একটু কনসেপ্টটা হিন্টস দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে তোমাকে প্রথমে বাতাস আর বৃষ্টির যে একটা বেগ, সমন্বিত বেগ, ঠিক আছে, যে ভি বাতাসের এয়ার না, এ আর হচ্ছে আর, মানে এয়ার আর রেইন, এই দুইটার যে আপেক্ষিক বেগটা বা এই দুইটার কনজুগেট, মানে এই দুইটা কম্বাইনলি আসলে করলে বৃষ্টির বেগটা কত হবে, ঠিক আছে, এটা হচ্ছে এয়ারের সাপেক্ষে রেইনের বেগ বুঝাচ্ছি আর কি, যে বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এটা তোমাকে আগে নির্ণয় করে দিক নির্ণয় করতে হবে। তো ইজিলি বোঝা যায় যে বৃষ্টি নিচে পড়তেছে, বাতাস এদিকে যাচ্ছে, এর মানে যে ঘটনাটা ঘটবে যে বৃষ্টির লব্ধি বেগটা কিছুটা এরকম হবে, বৃষ্টির লব্ধি বেগটা কিছুটা এইরকম হবে। সো তোমাকে এই θ3টা নির্ণয় করে নিতে হবে। এই θ3টা যদি নির্ণয় করো, এরপর তুমি এগুলো ইজিলি পারবা। কিভাবে পারবা, এটার একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবা, এই দিকটাকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবা, আর এই গ্লাসটাকে আলটিমেটলি যে গ্লাসটা আসলে ভূমির সাথে কতটা আছে প্রকাশ করলে একক ভেক্টরের মাধ্যমে খুব ইজিলি ম্যাথটা করা যায়, ঠিক আছে। এখন এটা হচ্ছে তোমাদের ডিমান্ডের উপরে যে এই টাইপের ম্যাথ সলভ আজকে করব না, এটা তোমাদেরকে শুধু কনসেপ্ট দিছি, তোমরা আমার কনসেপ্ট ক্লাসে দেখে নেবে, এটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। এখন তোমরা যারাই আসছো না কেন একটু জানায় দাও, তাহলে আর লাইভ বেশিক্ষণ কন্টিনিউ করব না, ঠিক আছে। কারণ এই যে ভেক্টরের যে ক্লাস, ভেক্টরের ক্লাস অলরেডি অনেক দিন আগে, প্রায় অনেক আগে আপলোড হয়ে গেছে, পাবলিকলি দেওয়া আছে, চাইলে ওইখান থেকে করতে পারো। তো তোমাদের কমেন্টের জন্য আমি একটু ওয়েট করব। আর এছাড়া যদি কারো কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, কোনো অ্যাডভাইস জানার থাকে, বা কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, ওইটা দিতে পারো। আর এছাড়া মনে করো কোর্সে আছো বা কোর্সে নাই, কিন্তু মন চাচ্ছে যে বা একটা কোনো কিছুতে আটকায় গেছো, তোমরা ইজিলি আমাদেরকে ইনবক্স করতে পারো, পেজে নক দিতে পারো, বা যে কোনো যাকেই রিচ করতে পারো না কেন, আমাদের মধ্যে যা জানাই দিলেই হবে, ঠিক আছে। তুমি কোর্সে নাই এর মানে যে তোমার প্রবলেম দিলে আমি সলভ করবো না, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, এটা হয়তো যারা আছে অনেকেই ব্যাপারটা জানে। ওকে, এখন শুধু তোমাদের অপেক্ষায় আছি, না হলে আজ লাইভটা আজকে শেষ করে দিব, আর বেশিক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে শেষ মুহূর্তে যেই কাজটা করব, যেহেতু এটার কেউ কনসেপ্ট জানতে চাচ্ছ না, তাহলে একটা কাজ করি, আমরা আমাদের একটা কোশ্চেন রাখা আছে, এটা আমরা জাস্ট এখন করে কমপ্লিট করি। ওই যে যেটা বলছি, সব শেষে যখন আমাদের হাতে সামান্য সময় থাকবে তখন আমরা সলভ করব। তো এইটা সলভ করতে মনে হয় তোমরা সবাই পারো। হ্যাঁ, তারপর আমরা একটু করে দেখি। আই, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে, তাই না? যখন প্রথম আই এর জন্য যখন করব, এটার জে আর এটার হচ্ছে কে কত হয়, 3 দুগুণা -6 মাইনাস এটার হচ্ছে 3 আর এটা হচ্ছে 1 -3। ওকে, প্রথমটা গেল। তারপরে হচ্ছে জে এর জন্য, জে এর জন্য যখন করব তখন হচ্ছে প্রথমে হচ্ছে প্রথমটার কে কে নিব,
প্রথমের কে এর সাথে দ্বিতীয় নাম্বারের আই এর সহগ -1 -6, যেটা হচ্ছে -6 মাইনাস, এবার হচ্ছে এটার আই নিব 2 আর এটার কে নিব, এটাও -6 + 6। ওকে, ও জে থাকবে না কারণ কোনোটাতেই আসলে জে নাই, বুঝাই যাচ্ছে। এর মানে এতটুকু পর্যন্ত সবকিছু ওকে, একদম ঠিকঠাক। পরে যেটা করব, প্রথমটার আই নিব 2 আর পরেরটার হচ্ছে জে নিব, 3 দুগুণা 6 মাইনাস দ্বিতীয়টার 6 আর এটা হচ্ছে 12। এখন দেখি তাহলে এটা হচ্ছে -i3 মানে 3i আর কি, 3i। শুনো, রাফ করার সময় এই ক্যাপ সাইন না দিলেও চলে, কারণ আমি নিজে বুঝলেই হয়েছে। আর এটা হচ্ছে -6k, তাহলে বোঝাই যাচ্ছে মাইনাস সাইন কমন নিলে 3i + 6k। ঠিক আছে, 3i + 6k। আচ্ছা, 3 চাইলে কমন নিতে পারো, 1 2 হয়ে যায়। তাহলে বুঝাই যাচ্ছে যে এইটা যদি করি, মাইনাস সাইন যদি কমন নেই, তাহলে এটার একক ভেক্টর যদি নির্ণয় করি, একক ভেক্টর অবভিয়াসলি আমার গ নাম্বারটাই হবে। ঠিক আছে, একটা জাস্ট বাকি ছিল, এটাই জাস্ট করে দেখাই দিলাম যে যেই দুইটা গেস করছিলাম যে এইটা বা এইটা কোনটা হবে। এখন তুমি এটার কি করবা, উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করা শেষ। এখন একক ভেক্টর নির্ণয় করার জন্য এদের মান দ্বারা ভাগ করবো। এটার মান কত, 3 3 9, এটা 6 6 36, 9 আর 36 45, √45। এই যে √45 দ্বারা ভাগ করবা, এই যে তাহলে -3 কমন নিলে i + 2k / √45। এই যে দেখো কয় নাম্বার হয়েছে, গ নাম্বার। আগেই কিন্তু গ্যাস করছিলাম যে গ ঘর একটা হবে, তাহলে এতটুকু করার পরেই মোটামুটি গ্যাস করা যায় যে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে ওইটাই হয়ে যাবে, শেষ। বুঝা গেছে? তাহলে আজকে আর বেশি বাড়াবো না, যা বলছি ওই যেভাবে তোমাদেরকে আজকের লাইভটাতে শিখাই দিছি যে প্রতিটা কোশ্চেন কিভাবে ধরবে এবং প্রতিটা বুঝতে হবে যে এই কোশ্চেনটা অ্যানালাইসিস করব নাকি এই কোশ্চেনটাতে আসলে আমার প্র্যাকটিস করার মাধ্যমে স্পিড বাড়াইতে হবে, নাকি এই কোশ্চেনটা করার পর এটার মতো আর কি কি হইতে পারে ওইটা আমাকে নির্ণয় করে একটা জায়গায় নোট ডাউন করতে হবে। এই জিনিসটা বোঝা তারপরে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব। দেখবা একটা অধ্যায় করার পর নিজে একটা নোট বানাবা, ছোটখাটো একটা নোট তৈরি হয়ে যাবে। সো ওই নোটটা তুমি পরবর্তীতে যখন রিভিশন দিবা, এই পরীক্ষার 15 দিন 20 দিন আগে একবার রিভিশন দিলে তখন তুমি ইজিলি, যে তখন তোমাকে আর একটা চ্যাপ্টার প্রথমে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে হয়তো এক চ্যাপ্টারে 200টা এমসিকিউ সলভ করলা, আর যখন তুমি ওই যে নোটটা বানায় ফেলতে পারতেছো তখন দেখা যাবে তুমি তো অলরেডি টাইপ এবং এই টাইপ কিভাবে খুব শর্টে করা যায় বের করে ফেলছো। 20টা এমসিকিউ সলভ করলে তোমার ওই অধ্যায়টা। তো এইভাবে তোমরা সলভ করবে আশা করি। আর যে কোনো সমস্যা হলে তো অবশ্যই ভাইয়ারা আছি, যে কোনো সময় নক দিবা, কোনো সমস্যা নেই, পেজেও নক দিতে পারো। আর তোমার এমন হয় যে আমার কাছে রিচ করতে পারতেছো না, সিএম ভাইয়ের কাছে করো, সমস্যা নেই, উনি আমার জানাই দিবে। তোমাদের সিএম ভাই আমাকে জানাই দিবে, বা তোমাদের সাইফ ভাইকে পারতেছো না, আমাকে পাইছো, আমি জানাই দিব, কোনো সমস্যা নাই। তো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই টাইপের যে মানে আজকে যে ডেমোটা আমি দেখাইছি, আমাদের কনসেপ্ট ক্লাস আসলে ওইভাবে করে করা, ঠিক আছে? তো তোমরা আরো বেশি ভালো হয় প্রথম থেকে যদি তোমরা সিডব্লিউ ক্যাম্পাস কলিং 25 কোর্সে যুক্ত থাকো, প্রথম থেকে এরকম শিখতে শিখতে প্লাস আরো গাইডলাইন যেগুলো আছে এগুলো জানতে পারবে, জিনিসটা তোমার জন্য অনেক ফ্রুটফুল হবে। তো আশা করি কোর্সের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।